আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। শুনলে অবাক হবেন যে পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে এখন মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজার স্থিতিশীলতা জড়িয়ে পড়েছে। আবার এই যে স্থিতিশীলতা তা রক্ষা করার জন্যে যেসব রাজনীতিবিদ নায়ক হিসেবে সামনে আছেন বা কেন্দ্রীয় চরিত্র আছেন, তাদের মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু এবং পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। কিভাবে ঘটনাগুলো ঘটছে বা এর রসায়নগুলো কি, সমীকরণগুলো কি, সেগুলোই এই কন্টেন্টে আলোচনা করব। প্রথমে বলি যে আসিম মনির পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান শুধু নন, তিনি আইন সংশোধন করে তাকে নানানভাবে ব্যাপক ক্ষমতাধর করে তোলা হয়েছে। গত কয়েক দশকে পাকিস্তানে এত ক্ষমতাধর সেনাবাহিনী প্রধান আসেননি। তার পদবি হলো ফিল্ড মার্শাল। এটি 4 স্টার মানে 4 তারকা খচিত জেনারেল পদেরও উপরে। সাধারণত এই যে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, তারপর জেনারেল, এখন ফিল্ড মার্শাল হলো তারও উপরে। ফিল্ড মার্শাল হওয়ার পরেও একজন সেনাবাহিনীর শীর্ষ ব্যক্তি শুধুমাত্র সেনাবাহিনীর প্রধানই থেকে যেতে পারেন, কিন্তু পাকিস্তানে আইন সংশোধন করে তাকে 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা বাহিনীরই প্রধান বানানো হয়েছে। অর্থাৎ তিনি একই সঙ্গে সেনাবাহিনী, একই সঙ্গে নৌবাহিনী এবং একই সঙ্গে বিমান বাহিনীরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন শুধু পাকিস্তানের ভেতরেই যে তার ক্ষমতা সীমাবদ্ধ তা নয়, আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশে তিনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিভাবে? গত জুনে তার সম্মানে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন। এটি ধরুন আপনার একজন সেনাপ্রধান হিসেবে পাকিস্তানের কোনো একজন সেনাপ্রধান এই প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের সম্মান আদায় করে নিতে পেরেছেন। কিভাবে তিনি এটি করেছেন সেটি আমরা জানি না, কিন্তু এটি আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের এই যে প্রতিরক্ষা বাহিনী প্রধান, তার সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে এবং পাকিস্তানের তরফ থেকে এই সম্পর্ক ভালো করার জন্য উদ্যোগও রয়েছে নানা রকম। এখন এরই মধ্যে গত 6 মাসে দুইবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং অচিরেই আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও এই বৈঠকের বিষয়ে রয়টার্সকে কোনো রকম তথ্য দিতে অপারগতা জানিয়েছে পাকিস্তানের আহ, সশস্ত্র বাহিনী, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো রকম তথ্য দেয়নি। কিন্তু এই বিষয়টি অনুমান করা হচ্ছে যে আরেকটি বৈঠক ট্রাম্পের সঙ্গে ফিল্ড মার্শাল আসিম মনিরের হতে পারে, বৈঠক হতে পারে। এই যে এবারে বৈঠক, এই বৈঠকে কি আলোচনা হতে পারে? এই যে আলোচনার বিষয়, তার সঙ্গেই পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার একটা যোগসূত্র রয়েছে। আলোচনা হতে পারে যে গাজাতে ডোনাল্ড ট্রাম্প যে একটা বহুজাতিক বাহিনী মোতায়েন করতে চান, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নামে, সেই বাহিনীতে পাকিস্তান থেকে সেনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে চাপ রয়েছে। এবং এই যে কাতারে 25টি দেশের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে বৈঠকে পাকিস্তান ছিল এবং সে বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী তৈরি করা। এখন এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কাজ কি হবে? তাদের কাজ হবে যে গাজায় হামাসকে অস্ত্রমুক্ত করা, মানে তাদের অস্ত্রগুলো নিয়ে নেওয়া, তাদেরকে নিউট্রাল করে দেয়া। এখন হামাস হলো ফিলিস্তিনের জন্য একটা স্বাধীনতাকামী সংগঠন। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে, আবার ইসরায়েলের বাহিনীকে হামাস দখলদার বাহিনী মনে করে। ইকুয়েশনটা এরকম। সেখানে হামাস এবং ইসরায়েলের ভিতরে একটা যুদ্ধবিরতি চলছে, যে যুদ্ধটা 2023 সালের অক্টোবরে শুরু হয়েছিল। হামাস একটা আক্রমণ করেছিল ইসরায়েলে। ইসরায়েলের 1200 মানুষ মারা গিয়েছিল, 251 জনকে ধরে নিয়ে এসেছিল হামাস। ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় সব জিম্মিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপ এখন বাস্তবায়নের আলাপ আলোচনা চলছে। সে দ্বিতীয় ধাপে রয়েছে যে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে,
গাজা পুনর্গঠন করা হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যখন চলবে তখন এই যে স্থিতিশীলতা বাহিনী গঠন করার কথা বলা হয়েছে, এই স্থিতিশীলতা বাহিনী সেখানে কাজ করবে। এখন গণমাধ্যমগুলো জানাচ্ছে যে অনেক দেশ এই বাহিনীর ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করছে। কারণ কারো কারো মনোভাব বা কেউ কেউ মনে করে থাকেন যে যখনই হামাসকে নিরস্ত্রীকরণ করতে যাবে তখন সেখানে একটা ঝামেলা হতে পারে। আর যদি এরকম হয় যে হামাস এবং এই যে বহুজাতিক বাহিনী এটি তৈরি হয়েছে, তারা যদি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে যেসব দেশ এই বাহিনীতে অংশগ্রহণ করেছে সেই দেশগুলোর নামও তো চলে আসে এবং তাদের উপরেও এর প্রভাব পড়তে পারে বলে কোনো কোনো বিশ্লেষক দাবি করছেন। এখন এই পরিস্থিতিতে পাকিস্তান যদি সেখানে সেনা পাঠায়, তাদের সেনাবাহিনী যদি সেখানে অংশগ্রহণ করে, তাহলে এর সাথে পাকিস্তানের রাজনীতির কি সম্পর্ক রয়েছে, তাই তো? কেন পাকিস্তানের রাজনীতি কেন অস্থির হয়ে উঠতে পারে? পাকিস্তানে বেশ কিছু ইসলামপন্থী দল রয়েছে যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘোরতর বিরোধী বলে জানা গেছে। এবং এই তো কিছুদিন আগেও সেখানে ইসরায়েল বিরোধী একটা সমাবেশ হয়েছে এবং প্রভাবশালী একটা রাজনৈতিক দলকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে, যারা ইসরায়েলকে অপছন্দ করে, মানে ইসরায়েল বিরোধী তাদের অবস্থান। এখন এই রাজনৈতিক দলগুলো যদি রাস্তাঘাটে বা রাজপথে যদি হাজারো মানুষের সমাবেশ ঘটিয়ে ফেলে এবং আন্দোলন যদি শুরু করে দেয়, তাহলে সেটাই তো রাজনৈতিক অস্থিতিশীলতা হলো। রাজনৈতিক অস্থিতিশীলতা মানে তো একেবারেই যাচ্ছেতাই পরিস্থিতি নয়। একটা বিরোধী দল যদি আন্দোলন নিয়ে রাজপথে ক্রমাগত নেমে যায় বা নামতে থাকে, সেটাকেই তো অস্থিতিশীলতা ধরে নেওয়া যায়। সুতরাং এখন বিভিন্ন গণমাধ্যমে এটা বিশ্লেষণ করা হচ্ছে যে পাকিস্তানের এই যে এত ক্ষমতাধর একজন ফিল্ড মার্শাল, তিনি তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে ম্যানেজ করবেন? ডোনাল্ড ট্রাম্প যদি চান যে গাজাতে যে স্থিতিশীলতা বাহিনী তিনি গঠন করতে চাচ্ছেন, ইসলামী দেশের মুসলিম দেশগুলোর সেনাদের সমন্বয়ে, সেখানে ডোনাল্ড ট্রাম্প চাইলে পাকিস্তান কি সেনা না দিয়ে থাকতে পারবে? এখন ফিল্ড মার্শাল আসিম মুনির যদি সেনা না দেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে সম্পর্ক ডেভেলপ করছে, এই সম্পর্ক কি আরো বিকশিত হবে নাকি এখানে থেমে যাবে? এ নানা রকম প্রশ্ন, নানা রকম জটিলতার এখন জন্ম দিচ্ছে। ফলে বিশ্লেষকদের এখন একটা কৌতূহল, এই পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর যিনি প্রধান, তার দিকে এখন একটা মনোযোগী দৃষ্টি বিশ্লেষকদের, যে তিনি কি কারিশমা দেখান এবং তিনি কিভাবে এই যে নতুন একটা রসায়ন তৈরি হচ্ছে, সমীকরণ তৈরি হচ্ছে, তার একটা সমাধান তিনি কি করে করেন। আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক, তিনি কি করতে পারেন? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।